মডাল ভার্ব। হিয়ার ইউ ক্যান সি প্রেজেন্ট টেন্সে হ্যাভ এবং হ্যাজ বসে, এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসে, বাকি সব জায়গায় হ্যাভ বসে। প্রেজেন্ট টেন্সে হ্যাভ এবং হ্যাজ বসে, এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসে, বাকি সব জায়গায় হ্যাভ বসে। মনে রাখবেন, একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ, বাকি সব জায়গায় হ্যাভ। হ্যাভ টু এবং হ্যাজ টু এর অর্থ হচ্ছে সাবজেক্টকে বাধ্যতামূলকভাবে কোনো কাজ করতে হবে। হ্যাভ টু এবং হ্যাজ টু এর অর্থ হচ্ছে সাবজেক্টকে বাধ্যতামূলকভাবে কোনো কাজ করতে হবে। আবার মনে রাখবেন, সাবজেক্ট বা কর্তাকে বাধ্যতামূলকভাবে যখন কোনো কথা বলতে হয় বা করতে হয় তখন হ্যাভ টু বা হ্যাজ টু বসে। দেখেন, আমার সেখানে যেতে হবে, আমার কাজটি করতে হবে, তাদের বই পড়তে হবে, মিতাকে আজ রাতে এখানে আসতে হবে, জাকিরকে মাছ ধরতে হবে, রতনকে লন্ডনে যেতে হবে। অর্থাৎ সাবজেক্টকে যখন বাধ্যতামূলকভাবে, এই শব্দটি দেখবেন, বাধ্যতামূলকভাবে করাই লাগবে এমন জায়গা যখন বুঝাবে তখন হ্যাভ টু বা হ্যাজ টু, এবং পাস্ট টেন্স হলে হ্যাড টু এর ব্যবহার করতে হয়। আমার সেখানে যেতে হবে, আই হ্যাভ টু গো দেয়ার, এই কথাটা আপনি কখন বলবেন? যখন আপনার ওই জায়গাটাতে যাওয়াই লাগবে, আপনার জরুরি প্রয়োজন, আপনাকে জোর করে হলেও সেখানে যেতে হবে, এই জায়গাটায় হ্যাভ টু ব্যবহার করতে হবে। আমার কাজটি করতে হবে, আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক। তাদের বই পড়তে হবে, দে হ্যাভ টু রিড আ বুক। মিতাকে আজ রাতে এখানে আসতে হবে, মিতা হ্যাজ টু কাম হেয়ার এট নাইট। এট নাইট কি? আজ রাতে। এই এট এর ব্যবহারটা কি এখানে দেখেন তো, এই এটটাকে বলা হচ্ছে এখানে প্রেপোজিশন, নাউনের পূর্বে বসেছে, এটা একটা প্রেপোজিশন। পার্টস অফ স্পিচ আমি আজকের এই ক্লাসটার পরে টেন্সের ক্লাস নিব, পার্টস অফ স্পিচের ক্লাস নিব। দেখেন, ইংরেজি ভাষাটা শিখতে গেলে আমরা ছোটবেলা থেকে আমাদের প্রত্যেকটা ক্লাসে আমরা অনেক গ্রামার শিখে এসেছি, ন্যারেশন শিখেছি, ভয়েস চেঞ্জ শিখেছি, কনজাংশন শিখেছি, প্রিপোজিশন শিখেছি, আর্টিকেল শিখেছি। আমরা কি শিখিনি বলেন? কিন্তু আমরা এত কিছু শেখার পরেও আমরা ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারি না। কেন পারি না জানেন? আমরা শুধু রুল শিখে এসেছি, আমরা শুধু স্ট্রাকচার, বাক্য গঠন প্রণালী, এক্সাম্পল, এই সেই অনেক কিছু শিখে এসেছি, কিন্তু প্র্যাকটিক্যাল জায়গাটা আমরা শিখিনি। আমি আপনাদের প্রথম ক্লাসে এক জায়গাতে বলেছিলাম যে ইংরেজি শিখতে গেলে মাত্র 8টি বিষয় আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। এই 8টি বিষয় কি কি? আমি আপনাদেরকে বলেছিলাম যে মডাল ভার্বের ব্যবহার, প্রথমে বলবো টেন্স, কারণ টেন্স হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ফাউন্ডেশন। টেন্স, পার্টস অফ স্পিচ, প্যাসিভ ভয়েসের ব্যবহার, মডাল, সেমি মডাল, আর্টিকেলের কিছু বেসিক জায়গা, এই 7টি বা 8টি বিষয় আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। তো আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপে আমাকে লিখে দিয়েছেন, স্যার টেন্সের ক্লাস, পার্টস অফ স্পিচের ক্লাস, ভয়েস চেঞ্জের ক্লাস ভালোভাবে নিবেন। সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমাদের কিন্তু বেশি গ্রামার লাগে না। আমরা অনেক গ্রামার শিখে আমাদের এই ব্রেনটাকে বার্ডেন করে ফেলেছি, একটা বোঝা বানিয়ে ফেলেছি, কিন্তু আমরা সেই বোঝা আস্তে আস্তে নামিয়ে দিচ্ছি। দেখেন, এখানে একটা গোছানো পদ্ধতিতে আমরা কিন্তু আগাচ্ছি। আমরা এখন ভার্ব নিয়ে কথা বলছি, এই ভার্বটা এখন হ্যাভ টু এবং হ্যাজ টু এর ব্যবহার। হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু। মিতাকে আজ রাতে এখানে আসতে হবে, মিতা হ্যাজ টু কাম হেয়ার টু নাইট। জাকিরকে মাছ ধরতে হবে, জাকির হ্যাজ টু ক্যাচ ফিশ। রতনকে লন্ডনে যেতে হবে, রতন হ্যাজ টু গো টু লন্ডন। রতন হ্যাজ টু গো টু লন্ডন। রতনকে লন্ডনে যেতে হবে। কি করতে হবে? রতনকে লন্ডনে যেতে হবে, অর্থাৎ রতনকে যেতেই হবে। দেখেন, এখান থেকে কি আমরা একটু প্র্যাকটিক্যাল কিছু শিখতে পারি? কি শিখতে পারি বলেন তো? আমাকে কাজটি করতে হবে, আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক। আমাকে ভাত খেতে হবে, আই হ্যাভ টু ইট রাইস। আমাকে আজ ঢাকায় যেতে হবে, আই হ্যাভ টু গো টু ঢাকা। অর্থাৎ আপনি নিজে নিজে এই মুহূর্তে মাত্র 4 থেকে 5টি বাক্য মনে মনে বলে ফেলেন, যেখানে আপনি হ্যাভ টু বা হ্যাজ টু এর ব্যবহার করতে পারেন। কিসের ব্যবহার করতে হবে? হ্যাভ টু এবং হ্যাজ টু। তো এইভাবে বলতে পারেন, আই হ্যাভ টু গো দেয়ার, আই হ্যাভ টু গো টু ঢাকা টুডে, আই হ্যাভ টু ইট রাইস নাও, আই হ্যাভ টু ডু দ্য সাম নাও, হি হ্যাজ টু ক্যাচ ফিশ, দে হ্যাভ টু গো টু মার্কেট। দেখেন, আমি কতগুলো বাক্য বলে ফেললাম। আমার এই ক্লাসটাতে আপনারা যদি প্র্যাকটিক্যালি শিখতে না পারেন, আপনারা কিন্তু ইংরেজিতে আগাতে পারবেন না। আমি এখানে হ্যাভ টু হ্যাজ টু দিয়ে দিলাম। যদি কারো কাছে সামনে খাতা কলম থেকে থাকে, আপনারা এই জায়গাটা ইনস্ট্যান্টলি একটু তৈরি করে ফেলেন, কয়েকটা বাক্য আপনারা তৈরি করবেন। এইটা যদি না পারেন, মনে মনে বলতে থাকেন। আমার কথাটা কি সবাই শুনতে পারছেন ভালোভাবে?
আচ্ছা, আমি ইউটিউবে যে ভিডিও গুলা দেই, আমার কথাটা একটু শোনেন। আমি ইউটিউবে যে ভিডিও গুলো আপলোড দেই, এটা আমার ওয়েবক্যাম ক্যামেরা না থাকার কারণে এখানে ক্লাসটা, বিশেষ করে যারা আমার কথা সবাই শুনতে পেত, কিন্তু আপনারা যখন কথা বলতেন, প্রেজেন্টেশন দিতেন, আপনারা যখন কিছু পড়ে শোনাতেন, এটা শোনা যেত না। কিন্তু বর্তমান যে ভিডিওগুলো, আমার মনে হয় এই ভিডিওতে আমার কথা এবং যে কথা বলে অর্থাৎ রিডার, এর কথা সব কি শোনা যায় স্পষ্টভাবে? ভিডিওগুলো শুনতে পারছেন ইদানিং যে ভিডিওগুলো আমি আপলোড করছি? আমাকে একটু জানাবেন। ধন্যবাদ। আচ্ছা, দেখেন, আশা করি সব রকমের সমস্যা, দেখেন, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, এই প্রবাদ বাক্যটি মনে রাখবেন। রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে, অর্থাৎ রোম নগরী একদিনে তৈরি হয়নি। এর প্রবাদ বাক্য, এর ভাবানুবাদ হচ্ছে কোনো কাজ রাতারাতি হয় না, একটু ধৈর্য ধরবেন। এখানে সোহাগস ইংলিশ কেয়ারে যারা ভর্তি হয়েছেন, অবশ্যই ভালোভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা বলবেন, সমস্যার সমাধান করার চেষ্টা করব। হয়তো একটু দেরি হতে পারে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়, তো কেউ কখনো কোনো কিছুতে মাইন্ড করবেন না, এই ছোট্ট অনুরোধটুকু রইল। দেখেন, আই হ্যাভ টু গো দেয়ার, আমার সেখানে যেতে হবে, আমার কাজটি করতে হবে, আমার ভাত খেতে হবে। এই বাক্যগুলো আমরা কিভাবে করব? হ্যাভ টু দিয়ে করব। হ্যাভ টু। এরপরে দেখেন কি আছে, আবার এই সেন্টেন্স গুলাকে যখন আমরা নেগেটিভ করব, তখন স্ট্রাকচারটি হবে নিম্নরূপ। দেখেন, আমরা এখানে কিন্তু সব অ্যাফার্মেটিভ করেছি, এখন আমরা নেগেটিভ করব। এখন আমরা কি করব? এখন আমরা নেগেটিভ করব। দেখেন, নেগেটিভ করার সময় স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ নট টু অথবা হ্যাজ নট টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। সবাই খুব একটু ভালোভাবে খেয়াল করবেন জায়গাটা। কি বললাম? সাবজেক্ট প্লাস হ্যাভ নট টু অথবা হ্যাজ নট টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। দেখেন, আমাকে সেখানে যেতে হবে না, আই হ্যাভ নট টু গো দেয়ার। আই হ্যাভ নট টু গো দেয়ার, এই বাক্যটাকে আপনি এভাবে লিখতে পারেন। কিভাবে লিখতে পারেন দেখেন, এই বাক্যটাকে আমরা ব্যতিক্রম ভাবে এভাবে লিখতে পারি, আই ডোন্ট হ্যাভ টু গো দেয়ার। আই ডোন্ট হ্যাভ টু গো দেয়ার, আমার সেখানে যাওয়ার দরকার নেই বা আমার সেখানে যেতে হবে না। তো এখানে দুইটার স্ট্রাকচার ফলো করতে পারেন। একটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ নট টু অথবা হ্যাজ নট টু প্লাস ভার্বের ভি অন ফর্ম প্লাস অবজেক্ট। আরেকটি স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ডু নট হ্যাভ টু অথবা ডাজ নট হ্যাভ টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। কি বললাম দেখেন, সাবজেক্ট প্লাস ডু নট হ্যাভ টু, ডাজ নট হ্যাভ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আপনারা চাইলে দুইটা নিয়মের যে কোনো একটা ফলো করতে পারেন। আমাকে সেখানে যেতে হবে না, আই হ্যাভ নট টু গো দেয়ার, অথবা আই ডু নট হ্যাভ টু গো দেয়ার। দেখেন, আমরা জানি যে প্রেজেন্ট টেন্সে, বিশেষ করে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, এখানে কোনো অক্সিলারি ভার্ব না থাকলে এইটাকে নেগেটিভ করার সময় ডু নট বা ডাজ নট আনতে হয়। কি আনতে হয়? ডু নট অথবা ডাজ নট। সেই প্রেক্ষিতে এখানে আমি কিন্তু একটা ডু নট ব্যবহার করেছি দ্বিতীয় নিয়মটায়। দেখেন, আই হচ্ছে সাবজেক্ট, তারপরে ডু নট, তারপর হ্যাভ টু, তারপর ভার্বের বেস ফর্ম গো, তারপর অবজেক্ট। কি দাঁড়ালো? আই ডু নট হ্যাভ টু গো দেয়ার। আর প্রথম স্ট্রাকচারটি কি আছে? আই হ্যাভ নট টু গো দেয়ার। প্রথম স্ট্রাকচারটি কি আছে বলেন তো? আই হ্যাভ নট টু গো দেয়ার, আমাকে সেখানে যেতে হবে না। আচ্ছা, এই বাক্যটাকে অ্যাফার্মেটিভ এই মাত্র যা শিখালাম, কি শিখালাম বলেন তো? আমাকে সেখানে যেতে হবে, আই হ্যাভ টু গো দেয়ার। আমাকে ভাত খেতে হবে, আই হ্যাভ টু ইট রাইস। আমাকে ফুটবল খেলতে হবে, আই হ্যাভ টু প্লে ফুটবল। আমাকে ক্রিকেট খেলতে হবে, আই হ্যাভ টু প্লে ক্রিকেট। অর্থাৎ হ্যাভ টু এবং হ্যাজ টু এর ব্যবহার নিয়ে আমরা এখন আলোচনা করছি। আপনি মনে মনে বলবেন, আমাকে এখন অফিসে যেতে হবে, আই হ্যাভ টু গো টু অফিস নাও। আমাকে এখন ঢাকায় যেতে হবে, আই হ্যাভ টু গো টু ঢাকা নাও। অর্থাৎ এখানে হ্যাভ টু ব্যবহার করবেন। আমাকে কাজটি করতে হবে না, আই হ্যাভ নট টু ডু দা ওয়ার্ক অথবা আই ডু নট হ্যাভ টু ডু দা ওয়ার্ক। দেখেন, এই ডোন্টটা কেন বসেছে? এটা হচ্ছে অক্সিলারি ভার্বের ডু। এই বাক্যটা খুব একটু ভালোভাবে লক্ষ্য করেন সবাই। এখানে দুইটা ডু বসিয়েছি, দুইটা ডু বসিয়েছি। দেখেন, আই ডোন্ট হ্যাভ টু ডু দা ওয়ার্ক, একবার ডোন্ট আর একবার ডু। এই ডু কেন বসিয়েছি? আমাকে কাজটি করতে হবে না, এই ডু মানে হচ্ছে করা। আর প্রথম ডোন্টটা কিসের ডোন্ট? এটা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসাবে এখানে এসেছে। জাকিরকে মাছ ধরতে হবে না, জাকির হ্যাজ নট টু ক্যাচ ফিশ। জাকির হ্যাজ নট টু ক্যাচ ফিশ, জাকিরকে মাছ ধরতে হবে না। অথবা জাকির ডাজ নট হ্যাভ টু ক্যাচ ফিশ। জাকির ডাজ নট হ্যাভ টু ক্যাচ ফিশ। এই জায়গাটায় আমি আপনাদের একটি বিষয় দেখাই, যারা এই ক্লাসগুলো আগে করতে পারেননি, এখন একটু খুব ভালোভাবে দেখে যান। এখানে আমি কি লিখেছি এই বাক্যটা একটু পড়ে ফেলেন তো। দেখেন, স্ক্রিনে দেখা যাচ্ছে, জাকির ডাজেন্ট হ্যাভ টু ক্যাচ ফিশ।
আচ্ছা, এখানে আমরা জানি জাকির থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন। উপরের বাক্যটা দেখেন, জাকির হ্যাজ নট টু ক্যাচ ফিশ। খুব ভালোভাবে দেখবেন বিষয়টা, সূক্ষ্ম বিষয়। জাকির হ্যাজ নট টু ক্যাচ ফিশ। আর এই দ্বিতীয় বাক্যে এখানে লিখেছি জাকির ডাজ নট হ্যাভ টু ক্যাচ ফিশ। জাকির ডাজ নট হ্যাভ টু ক্যাচ ফিশ। আচ্ছা, উপরের বাক্যে জাকির হ্যাজ, আর এখানে জাকির ডাজ নট হ্যাভ। জাকির তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এখানে হ্যাভ কেন হলো? এই বিষয়গুলো খুবই সিম্পল বিষয়, এবং আমরা এটা পারি না বিদায় আমরা অনেকেই কিন্তু লেখার সময় ভুল করে ফেলি। দেখেন এখানে ব্যাখ্যাটা হচ্ছে জাকির ডাজ নট হ্যাভ টু। এই ব্যাখ্যাটা দিতে গেলে সহজভাবে বলতে পারি এখানে ডাজ নট, এই জাকির যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য এখানে ডাজ নট বসেছে। ডাজ বসে হচ্ছে অ্যাফার্মেটিভে, আর নেগেটিভে বসিয়েছি ডাজ নট। কিন্তু এই ডাজ নটের পরে এখানে তো হ্যাজ হওয়া কথা, কেননা জাকির হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এবং এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য। তো জাকির ডাজ নট হ্যাজ টু ক্যাচ ফিশ, এটা কেন দিব না? কারণ এখানে জাকির হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এবং এখানে এই ডাজ নট, এটা হচ্ছে কি বলেন তো, এটা থার্ড পারসন হিসাবে ডাজ নট বসেছে। কিন্তু আবার যদি এই দেখেন জাকির থার্ড পারসন বিদায় উপরের বাক্যে আমি হ্যাজ বসিয়েছি, কিন্তু এখানে আমি হ্যাজ বসাতে পারবো না, কেননা হ্যাভ ভার্বের এই জায়গাটা একটু ভালো করে দেখেন, আমি এখানে একটু লিখে দেই, বিভিন্ন ব্যাচে আমি এটা দেখাই। এখানে এইচ এ, একটু ভালোভাবে খেয়াল করবেন সবাই, এইচ এ ভি ই, হ্যাভ। আচ্ছা, এইটা থার্ড পারসন ফর্ম কি হবে বলেন তো, বা সরি হ্যাবের ভি টু কি হবে? হ্যাবের ভি টু হবে হ্যাড, এইচ এ ডি, হ্যাড। ভালোভাবে লক্ষ্য করবেন। এর ভি থ্রি কি হবে? ভি থ্রিও কিন্তু হ্যাড, হ্যাভ, হ্যাড, হ্যাড। আচ্ছা, এইটার আইএনজি ফর্ম কি হবে? হ্যাভিং, এইচ এ ভি আই এন জি। দেখেন, হ্যাভ, হ্যাড, হ্যাড, হ্যাভিং। আর এই হ্যাভের থার্ড পারসন ফর্মটা কি, এইটা আমরা অনেকেই জানি না। হ্যাভ এর থার্ড পারসন ফর্ম হচ্ছে এইচ এ এস, হ্যাজ। হ্যাভ এর থার্ড পারসন ফর্ম কি হবে বলেন তো? হ্যাজ। অর্থাৎ আমরা মনে রাখবো, এই যে থার্ড পারসন ফর্মটা দেখেন, এটা হ্যাভ এর কিন্তু থার্ড পারসন ফর্ম। তো এইখানে ডাজ এর পরে আমরা যদি আবার হ্যাজ বসাই, দুইটা থার্ড পারসন ফর্ম এক জায়গায় বসানো যায় না। এটা গ্রামেটিক্যালি রং, এটা ভুল। এই জন্য আমাকে এখানে কি করতে হবে? এখানে আমাকে জাকির ডাজ নট হ্যাভ বসাতে হবে। জাকির ডাজ নট হ্যাভ টু ক্যাচ ফিশ। রতনকে লন্ডনে যেতে হবে না। রতন হ্যাজ নট টু গো টু লন্ডন। রতন হ্যাজ নট টু গো টু লন্ডন। রতনকে লন্ডনে যেতে হবে না। তারপর দেখেন, এবার আসি সেন্টেন্স গুলাকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। দেখেন, আমি একটা কথা প্রত্যেকটা ব্যাচে বলে থাকি, একটা বাক্য আমি অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, এবং ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ আমরা কিভাবে করব, এই জায়গাটা আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? একটা বাক্যকে কিভাবে আমরা অ্যাফার্মেটিভ করব, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ করব, এবং ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ করব। এই জায়গাটা খুব ভালোভাবে দেখতে হবে। ইন্টারোগেটিভ দেখেন, ডু অথবা ডাজ, এই জায়গাটা সবাই একটু খুব ভালোভাবে লক্ষ্য করেন। এখানে কি বললাম আমি? এখানে বলেছি যে ডু অথবা ডাজ প্রথমে বসাতে হবে, তারপর সাবজেক্ট অথবা ভার্ব, তারপর হ্যাভ টু, তারপর ভি অন, তারপর অবজেক্ট। আবার দেখেন, এখানে আমি যদি একটু বলি, করিমকে কি আজ লন্ডনে যেতে হবে? ডাজ করিম হ্যাভ টু গো টু লন্ডন? ডাজ করিম হ্যাভ টু গো টু লন্ডন? দেখেন, এই যে রুলগুলো শিখাচ্ছি আমি, এই রুলগুলা যদি আপনি প্রতিনিয়ত আপনার কথা বলার মাঝে আপনি ব্যবহার করতে পারেন কথার ভিতরে, এটাই কিন্তু স্পোকেন ইংলিশ হয়ে গেল। আমরা অনেকেই গলা চেঁচিয়ে শুধু বলি স্যার স্পোকেন ইংলিশ করান, স্পোকেন ইংলিশ করান। স্পোকেন ইংলিশ কিছুই না। এই যে দেখেন, করিমকে কি আজ লন্ডনে যেতে হবে? আপনার রুমমেট, আপনি মেসে বা হোস্টেলে রয়েছেন, আপনার রুমমেটকে আপনি বলছেন আরেকজন রুমমেটের কথা, যে তাকে কি আজ ঢাকায় পরীক্ষা দিতে দিতে হবে? তাকে কি আজ ঢাকায় পরীক্ষা দিতে যেতে হবে? তাকে কি আজ স্কুলে যেতে হবে? আপনি আপনার আম্মুকে বলছেন সকালে ঘুম থেকে উঠে, যে আম্মু আজকে কি আমাকে স্কুলে যেতে হবে? তো এই বাক্যগুলো আমরা কিভাবে বলবো? দেখেন, এইটার স্ট্রাকচার হচ্ছে প্রথমে ডু অথবা ডাজ, তারপর সাবজেক্ট। এখানে দেখেন প্রথমে কিন্তু কি বসেছে? করিম, সরি, প্রথমে ডাজ বসেছে, তারপর কি সাবজেক্ট বসেছে করিম, তারপর কি হ্যাভ টু। এই হ্যাভ টু কিসের হ্যাভ টু? আমার রুল অনুসারে। তারপরে কি লন্ডনে যেতে হবে? লন্ডনে যাওয়া ইংরেজি কি? গো টু লন্ডন। অর্থাৎ ডাজ করিম হ্যাভ টু গো টু লন্ডন? করিমকে কি লন্ডনে যেতে হবে? তোমার কি এখন স্কুলে যেতে হবে? ডু ইউ হ্যাভ টু গো টু স্কুল নাও? ডু ইউ হ্যাভ টু গো টু স্কুল নাও? এখানে ডু বসবে কেন? এখানে যেহেতু সাবজেক্ট ইউ রয়েছে, ইউ থাকলে কি বসে? ডু বসে। দেখেন এই জায়গাটা,
প্রথমে ডু অথবা ডাজ, তারপর সাবজেক্ট, তারপর হ্যাভ টু, তারপর ভার্বের ভি অন ফর্ম, তারপর অবজেক্ট। নেগেটিভ ইন্টারোগেটিভ কিভাবে করব? ডোন্ট অথবা ডাজেন্ট, আবার দেখেন ডোন্ট অথবা ডাজেন্ট, তারপর হ্যাভ টু, তারপর মেইন ভার্ব। করিমকে কি আজ লন্ডনে যেতে হবে? তোমার কি এখন স্কুলে যেতে হবে? রুমার কি আজ ভাত রান্না করতে হবে? ডাজ রুমা হ্যাভ টু কুক রাইস টুডে? দেখছেন, প্রথমে কি আনবেন? ডু অথবা ডাজ, তারপর সাবজেক্ট, তারপর হ্যাভ টু, তারপর ভার্বের ভি অন ফর্ম, তারপর অবজেক্ট। আশা করি বিষয়টা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এখানে দেখেন, করিমকে কি আজ লন্ডনে যেতে হবে? ডাজ করিম হ্যাভ টু গো টু লন্ডন? তার মানে কি, প্রথমে হচ্ছে অক্সিলারি ভার্ব ডু বা ডাজ, তারপর করিম, সাবজেক্ট, তারপর হ্যাভ টু অথবা হ্যাজ টু, তারপর গো টু লন্ডন, অর্থাৎ পরবর্তী অংশ। আমার কি দাঁড়ালো? ডু বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্বের ভি অন ফর্ম প্লাস অবজেক্ট। আর যখন নেগেটিভ করব তখন দেখেন, রুমার কি আজ স্কুলে যেতে হবে না? রুমা একটা মেয়ের নাম, তাই বলা হচ্ছে রুমার কি আজ স্কুলে যেতে হবে না? ডাজ নট রুমা অথবা ডাজেন্ট রুমা হ্যাভ টু গো টু স্কুল টুডে? ডাজেন্ট রুমা হ্যাভ টু গো টু স্কুল টুডে? তোমার কি আজ রাতে বই পড়তে হবে না? ডোন্ট ইউ হ্যাভ টু রিড আ বুক টুনাইট? তোমার কি আজ রাতে বই পড়তে হবে না? ডোন্ট ইউ হ্যাভ টু রিড আ বুক টুনাইট? দেখেন, এই বাক্যগুলো বুঝতে গেলে সর্বপ্রথম আপনাকে কিন্তু টেন্সটা বুঝতে হবে। এই বাক্যগুলা কোন টেন্সের? এখানে আমি ডু কেন নিয়ে আসলাম? এই যে জায়গাটা আমি ডোন্ট কেন দিলাম? এখানে আমি ডিড নট বা ডিডন্ট কেন দিলাম না? কারণ এই বাক্যগুলা প্রেজেন্ট টেন্সের বাক্য, যার কারণে এখানে ডু নট হবে। এখানে কি হবে? ডু নট হবে। কিন্তু যখন এই বাক্যগুলা পাস্ট টেন্সে হতো, তখন এটাখানে আমি ডিড নট ব্যবহার করতাম। জাকিরকে কি আজ মাছ ধরতে হবে না? ডাজেন্ট জাকির হ্যাভ টু ক্যাচ ফিশ টুডে? ডাজেন্ট জাকির হ্যাভ টু ক্যাচ ফিশ টুডে? জাকিরকে কি মাছ ধরতে হবে না? অর্থাৎ এইগুলো আমরা এই নিয়মে করব। দেখেন, এখানে প্রথমে ডোন্ট অথবা ডাজেন্ট, তারপর হ্যাভ টু প্লাস মেইন ভার্ব। ডোন্ট অথবা ডাজেন্ট, তারপর হ্যাভ টু, তারপর মেইন ভার্ব। এইবার দেখেন, নেগেটিভ ইন্টারোগেটিভটা আমরা শিখে ফেলেছি কি, রুমারকে আজ স্কুলে যেতে হবে না? ডাজেন্ট রুমা হ্যাভ টু গো টু স্কুল টুডে? জাকিরকে কি আজ মাছ ধরতে হবে না? ডাজেন্ট জাকির হ্যাভ টু ক্যাচ ফিশ টুডে? এইবার এখন দেখব একটি ভার্ব দিয়ে সর্বোচ্চ কতগুলা সেন্টেন্স লেখা যায়। এইটা আমরা একটু দেখবো যে একটি ভার্ব দিয়ে সর্বোচ্চ কতগুলা সেন্টেন্স আমরা মেক করতে পারি। দেখেন, আপনারা এইগুলা একটু মনে মনে সবাই পড়ে ফেলেন তো, একটু শব্দ করে পড়বেন। দেখেন, এই জায়গাটা আমরা এতক্ষণ কি পড়লাম তাহলে? এখানে কি কি আছে? ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, তোমাকে প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে। তোমার প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে না, দেখেন এটা নেগেটিভ করব, তখন কি হবে? ইউ ডোন্ট হ্যাভ টু অথবা হ্যাভ নট প্র্যাকটিস ইংলিশ এভরিডে। কি দাঁড়ালো? ইউ ডোন্ট হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে অথবা ইউ হ্যাভ নট টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে। এটা আমরা নেগেটিভ করলাম। তোমার প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে না। এইবার যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন কি হবে? তোমার কি প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে? একটু ভালোভাবে লক্ষ্য করবেন। তোমার কি প্রতিদিন, এই বাক্যটা দেখেন আমি একটু মার্ক করে দেই। তোমার কি প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে? যখন ইন্টারোগেটিভ করবেন প্রশ্নবোধক, তখন কি করতে হবে? এখানে ডু নিয়ে আসতে হবে। ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে? তোমার কি প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে না? এটা কি করব? এটা দেখেন নেগেটিভ ইন্টারোগেটিভ। উপরেরটা আমরা ইন্টারোগেটিভ করেছি, এইটা আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করব। এটা আমরা কি করব? নেগেটিভ ইন্টারোগেটিভ। তোমার কি প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে না? ডোন্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে? ডোন্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে? তোমার কি প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে না? কবে থেকে তোমাকে প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে? দেখেন, আমরা কিন্তু এই প্রশ্ন করতে পারি না বিধায় আমরা ভালোভাবে যে কোনো ভাষা শিখতে পারি না। ইউ হ্যাভ টু, এট ফার্স্ট ইউ হ্যাভ টু লার্ন হাউ টু মেক আ কোশ্চেন। আপনাকে প্রথমে শিখতে হবে কিভাবে একটা প্রশ্ন তৈরি করতে হয়। আমি দোকানে গিয়ে দোকানদারকে যদি না বলতে পারি যে আমি কি কিনবো, দোকানদার কি আমার মনের কথা বুঝবে? বুঝবে না। ডাক্তারের কাছে গিয়ে আমি যদি আমার রোগের বর্ণনাটা না দিতে পারি, ডাক্তার তো আমাকে ঔষধ দিতে পারবে না। তো আমাকে আগে প্রশ্ন করা শিখতে হবে। আগামী ক্লাসে হাউ টু মেক আ কোশ্চেন অর্থাৎ ডাব্লিউএইচ কোশ্চেন আমি পড়াবো। ডাব্লিউএইচ কোশ্চেনটা আগামী ক্লাসে কেউ মিস করবেন না। এখানে দেখেন,
কবে থেকে তোমাকে প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে? তো কবে থেকে ইংরেজি কি? হোয়েন। হোয়েন ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে? দেখেন এখানে এই পর্যন্ত কিন্তু আমরা একটু আগে শিখে এসেছি। এই জায়গাটা একটু খেয়াল করেন। এই যে ডু থেকে, ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, এর অর্থ কি? তোমাকে কি প্রতিদিন ইংরেজি শিখতে হবে? কিন্তু এর সঙ্গে আমি যদি এইটা জুড়ে দেই যে কবে থেকে তোমাকে ইংরেজি অনুশীলন করতে হবে, হোয়েন ডু ইউ প্র্যাকটিস ইংলিশ এভরিডে, হোয়েন ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে। অর্থাৎ আপনি যদি এইটুক পারেন যে কবে থেকে তোমাকে ইংরেজি শিখতে হবে, মানে তোমাকে কি ইংরেজি শিখতে হবে, ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, এর আগে শুধু হোয়েন যোগ করে দিয়েছি, অর্থাৎ একটা ডাব্লিউএইচ ওয়ার্ড আমি যুক্ত করে দিয়েছি। নতুন কিন্তু আমি আর কিছু করিনি। দেখেন কবে থেকে তোমাকে ইংরেজি অনুশীলন করতে হবে, কেন তোমাকে প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে। তো কেন ইংরেজি কি, এইটা যদি শুধু এই পর্যন্ত কিন্তু আপনারা পারেন, একটা ইন্টারোগেটিভ বাক্য তৈরি করে দেন কিভাবে, যে তোমাকে কি ইংরেজি শিখতে হবে, ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, তোমাকে কি প্রতিদিন ইংরেজি শিখতে হবে। এইবার শুধু এই কথাটা আমাকে যুক্ত করতে হবে, কেন তোমাকে, দেখেন কেন তোমাকে প্রতিদিন ইংরেজি অনুশীলন শিখতে হবে, কি হবে, হোয়াই ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে। এইবার দেখেন এখানে কি দেওয়া আছে, রিপন হ্যাজ টু গো টু লন্ডন, রিপনকে লন্ডনে যেতে হবে। রিপন ডাজ নট হ্যাভ টু গো টু লন্ডন, ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন। সবাই একটু ভালোভাবে খেয়াল করবেন, এতক্ষণ যা শিখালাম তার ফিডব্যাকটা কিন্তু এই জায়গাতে পাবেন। রিপন হ্যাজ টু গো টু লন্ডন, রিপন ডাজ নট হ্যাভ টু গো টু লন্ডন, ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন, ডাজেন্ট রিপন হ্যাভ টু গো টু লন্ডন, হোয়াই ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন, হোয়াই ডাজেন্ট রিপন হ্যাভ টু গো টু লন্ডন, হোয়েন ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন। দেখেন এখানে এই হোয়েন বাদ দিয়ে এখানে যদি আপনি হোয়াই বা হুম বা হুজ বা হট এইভাবে যদি আপনি ব্যবহার করেন, তাও কিন্তু আপনার বাক্য সঠিক হবে। অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে প্রত্যেকটা বাক্যে শুধু ভার্ব চেঞ্জ করে, দেখেন এই যে গো টু লন্ডন, রিপন হ্যাজ টু গো টু লন্ডন, এখানে সাবজেক্ট চেঞ্জ করে দেন তো, এখানে রিপনের জায়গায় উই ব্যবহার করেন, উই হ্যাজ টু গো টু লন্ডন, বাক্যটা আমি ভুল বলে ফেলেছি, এখানে উই হ্যাজ টু হয় না, উই এর পরে কখনো হ্যাজ টু হয় না, কি হবে, উই হ্যাভ টু গো টু লন্ডন, উই হ্যাভ টু গো টু লন্ডন, আমাদেরকে লন্ডনে যেতে হবে। তারপর কি, রিপন ডাজ নট হ্যাভ টু গো টু লন্ডন, এখানে লিখবেন উই হ্যাভ নট, সরি, উই ডোন্ট হ্যাভ টু গো টু লন্ডন। ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন, এটাকে আপনারা লিখতে পারেন যে ডু উই হ্যাভ টু গো টু লন্ডন। অর্থাৎ এখানে আপনাকে সাবজেক্ট চেঞ্জ করে দিলেই বাক্যের চেহারা পাল্টে যাবে। আমি একটি উদাহরণ প্রত্যেক জায়গায় দিয়ে থাকি, আমরা হাই স্কুল লেভেলে যখন অঙ্ক করতাম বীজগণিতে, দেখবেন শিক্ষক একটি নিয়মের একটি অঙ্ক শিখিয়ে দিত, দিয়ে ওই নিয়মের ওই সূত্র দিয়ে একই অঙ্ক দিত, কিন্তু সংখ্যা পরিবর্তন করে দিত। কি করতো, সংখ্যা, আমরা বাজারে জামা কাপড় কিনতে গিয়ে বলি না, একই ডিজাইন কিন্তু কালার একটু ভিন্ন দিবেন, সেম ডিজাইনের ভিতরে কালার ভিন্ন হবে। তো এখানেও কিন্তু তাই, এখানে আপনাকে নিয়ম ঠিক রেখে শুধু চেহারা পরিবর্তন করে দিতে হবে। ইউজ অফ হ্যাড টু এর ব্যবহার আমরা দেখবো এখন। হ্যাড টু অর্থাৎ যখন অতীতকাল নিয়ে আমরা কথা বলবো তখন হ্যাড টু ব্যবহার করব। হ্যাড টু এর বাংলাটা হচ্ছে করতে হয়েছিল। হ্যাড টু এর বাংলা কি হবে বলেন তো, করতে হয়েছিল। দেখেন সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়েছিল বোঝাতে হ্যাড টু ব্যবহার করা হয়। অ্যাফার্মেটিভ দেখেন, সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভার্বের ভি অন ফর্ম প্লাস অবজেক্ট। অ্যাফার্মেটিভে কি হবে, সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভি অন প্লাস অবজেক্ট। নেগেটিভে কি হবে, সাবজেক্ট প্লাস ডিড নট হ্যাভ টু। দেখেন এখানে কিন্তু আবার ডিড নট এর পরে এই ডিড এর পরে কিন্তু হ্যাড টু হবে না। কেন হবে না এটার ব্যাখ্যা আপনারা প্রত্যেকেই জানেন যারা আমার ক্লাস করেছেন। এই ডিড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, সাবজেক্ট প্লাস ডিড নট হ্যাভ টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। ইন্টারোগেটিভে কি হবে, ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভি হ্যাভ টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। ডিড প্লাস সাবজেক্ট, দেখেন এগুলো আমরা প্র্যাকটিক্যালি একটু দেখি তাহলে বুঝতে পারবেন। অ্যাফার্মেটিভ বাক্যটা একটু দেখি, প্রথম রুল নিয়ে আমরা একটু কথা বলি। প্রথম রুলটা কি আছে দেখেন, সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস বি অন প্লাস অবজেক্ট। যেমন দেখেন আমাকে লন্ডনে যেতে হয়েছিল, প্রথম বাক্য আমরা কি করেছিলাম মনে আছে সবার, প্রথম বাক্যটা আমাদের ছিল যে আমাকে লন্ডনে যেতে হবে, আই হ্যাভ টু গো টু লন্ডন। একেবারে সহজ, এই হ্যাভ টু এর পরিবর্তে আমি শুধু ব্যবহার করেছি হ্যাড টু। কি ব্যবহার করেছি, হ্যাড টু। আমাকে লন্ডনে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু লন্ডন। আমাকে লন্ডনে যেতে হয়নি, এই যে যখন নেগেটিভ করব তখন কি হবে, আই ডিড নট হ্যাভ টু গো টু লন্ডন।
একটু ভালোভাবে সবাই খেয়াল করবেন। দেখেন, এই প্রত্যেকটা বিষয় একবারেই কমপ্লিট হয়ে যাবে, এটা দুইবার লাগবে না আপনাদের, কারণ এই ক্লাসগুলা খুবই ইজি ক্লাস। আমাকে লন্ডনে যেতে হয়নি, আই ডিড নট হ্যাভ টু গো টু লন্ডন। দেখেন, এই যখনই ডিড ব্যবহার করবেন, এই ডিড এর পরে কিন্তু হ্যাভ ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? যখন ডিড ব্যবহার করবেন, ডিড এর পরে হ্যাভ ব্যবহার করতে হবে। আই ডিড নট হ্যাভ টু গো টু লন্ডন, আমি লন্ডনে যাইনি। আমাকে কি লন্ডনে যেতে হয়েছিল? ডিড আই হ্যাভ টু গো টু লন্ডন? ডিড আই হ্যাভ টু গো টু লন্ডন? আমাকে কি লন্ডনে যেতে হয়েছিল? অর্থাৎ এই ডিডটা, এই যে অক্সিলারি ডিড, দেখেন এই যে হ্যাভ টু বা হ্যাড টু, এর পরিবর্তে এই জায়গাটায় যে আমাকে কি লন্ডনে যেতে হয়েছিল, ডিড আই হ্যাভ টু গো টু লন্ডন, এখানে এই ডিডটাকে বলা হচ্ছে অক্সিলারি ভার্বের ডিড। এখানে একটি ভার্ব রয়েছে গো, একটি ভার্ব আছে কি? গো। অর্থাৎ দেখেন, এখানে ইন্টারোগেটিভ করতে গেলে প্রথমে এই জায়গাটা দেখেন, ইন্টারোগেটিভ করতে গেলে খুব সহজে আমরা করতে পারবো। কি করতে হবে? প্রথমে আপনাকে ডিড ব্যবহার করতে হবে, তারপর সাবজেক্ট আনতে হবে, তারপর নিয়ম অনুসারে হ্যাভ টু বসাতে হবে, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট। দেখেন, আমাকে লন্ডনে যেতে হয়নি, আই ডিড নট হ্যাভ টু গো টু লন্ডন। আমাকে কি লন্ডনে যেতে হয়েছিল? ডিড আই হ্যাভ টু গো টু লন্ডন? আমাকে কি লন্ডনে যেতে হয়নি? ডিডন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন? কি হবে? ডিডন্ট আই গো, ডিডন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন। জাকিরকে ইংরেজি শিখতে হয়েছিল, একই নিয়মে দেখেন, জাকির হ্যাড টু লার্ন ইংলিশ, এটা অ্যাফার্মেটিভের বাক্য। এখানে জাকিরকে ইংরেজি শিখতে হয়েছিল, হ্যাঁ বোধক, হ্যাঁ বোধক একটা বাক্য। এটাকে যখন না বোধক করব তখন কি হবে? জাকির কি ইংরেজি শিখতে হয়নি। দেখেন, জাকির ডিড নট হ্যাভ টু লার্ন ইংলিশ, এই বাক্যটা আর এই বাক্যটা প্রায় সেম। দেখেন, জাকির হ্যাড টু লার্ন ইংলিশ, জাকির কি ইংরেজি শিখতে হয়েছিল, আর জাকির কি ইংরেজি শিখতে হয়নি, জাকির ডিড নট হ্যাভ টু লার্ন ইংলিশ। কি হবে দেখেন, জাকির ডিড নট হ্যাভ টু লার্ন ইংলিশ, আর উপরের বাক্য কি ছিল? জাকির হ্যাড টু লার্ন ইংলিশ। হ্যাড টু এবং ডিড নট হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কি ইংরেজি শিখতে হয়েছিল? ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? জাকিরকে কি ইংরেজি শিখতে হয়নি? ডিডন্ট জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? জাকিরকে কেন ইংরেজি শিখতে হয়েছিল, কেন ইংরেজিটা শুধু বসাই দিবেন। এই যে দেখেন, ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ, এতটুকু কিন্তু আমরা শিখে ফেলেছি এই বাক্যটা যে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়। ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ, জাকিরকে কি ইংরেজি শিখতে হয়েছিল? তো এখানে শুধু একটা হোয়াই যোগ করতে হবে, একটা ডাব্লিউএইচ শব্দ। কেন জাকিরকে ইংরেজি শিখতে হয়েছিল? হোয়াই ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? এই যতগুলা বাক্য শিখালাম, প্রত্যেকটার স্ট্রাকচার দেখেন, যখন অ্যাফার্মেটিভ হবে তখন সাবজেক্ট প্লাস হ্যাভ টু, সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। নেগেটিভ যখন করবেন, সাবজেক্ট প্লাস ডিড নট হ্যাভ টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। ইন্টারোগেটিভ যখন করবেন, ডিড প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। নেগেটিভ ইন্টারোগেটিভ যখন করবেন, ডিড নট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। ডিড নট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট নেগেটিভ ইন্টারোগেটিভের সময়। কিভাবে? এই বাক্যটা দেখেন, এই যে নেগেটিভ ইন্টারোগেটিভ, জাকিরকে, কোথায় গেল, এই যে জাকিরকে, জাকির ডিড নট হ্যাভ টু লার্ন ইংলিশ, এটা হচ্ছে একটা নেগেটিভ বাক্য। আর জাকিরকে ইংরেজি শিখতে হয়েছিল, এই বাক্যটা ইন্টারোগেটিভ। ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? দেখেন, আবারও আমি বলছি, একটা বাক্যে যখন ডিড ব্যবহার করবেন, পরে কিন্তু ভার্বটা প্রেজেন্ট ফর্মে ফিরে আসবে। এখানে ডিড জাকির আমরা শিখতেছি কি, হ্যাড টু দিয়ে, কিন্তু এখানে হ্যাড টু আমি লিখতে পারিনি। কেন লিখতে পারিনি? এখানে ডিড ব্যবহার করার কারণে আমার আবার হ্যাভ টু তে ফিরে যেতে হয়েছে। ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? জাকিরকে কি ইংরেজি শিখতে হয়েছিল? এইবার দেখেন, এই সেই নেগেটিভ ইন্টারোগেটিভ, এখানে প্রথমে ডিডিন্ট আনতে হবে। এখানে প্রথমে কি আনতে হবে? ডিডিন্ট। ডিডিন্ট জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? জাকিরকে কি ইংরেজি শিখতে হয়নি? অর্থাৎ এখানে এই চারটি স্ট্রাকচার যদি একটু মনে রাখতে পারেন, আপনার এই বাক্যগুলো খুবই সহজ হয়ে যাবে। আর যদি এই চারটি স্ট্রাকচার মনে না থাকে, তাহলে কাইন্ডলি চারটা এক্সাম্পল একটু মনে রাখবেন। দেখেন, একটি বাক্য দিয়ে কতভাবে, একটি ভার্ব দিয়ে আমরা একটু মানে কনভার্ট করে বিভিন্ন ভাবে রূপান্তর করে বলতে পারি। এটার শীটটা আপনাদেরকে একটু দিয়ে দিব, সামনে এখানে আনা নেই, ও আছে এখানে, সরি। দেখেন, একটা ভার্বকে আমরা কতভাবে রূপান্তর করতে পারি, এটা সবাই একটু কাইন্ডলি খেয়াল করবেন। জাস্ট ওয়েট আ মিনিট, একটু রোটেট করে দেই। দেখেন, এখানে সবাই দেখতে পাচ্ছেন, যেমন আমি করি, এটার ইংরেজি কি হবে? আই ডু। আমি করি কি হবে? আই ডু।
আমি করছি, আই এম ডুইং। দেখেন এখানে এই ডু ভার্বটাকে আমরা মডাল ব্যবহার করে, টেন্স ব্যবহার করে, সেমি মডাল ব্যবহার করে, প্যাসিভ মোডে নিয়ে আমরা কতভাবে বলতে পারি সবাই একটু লক্ষ্য করবেন। আমি করি, আই ডু। আমি করছি, আই এম ডুইং। আমি করিয়াছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ ডান। আমি করেছিলাম, আই ডিড। আমি করেছিলাম, আই হ্যাড ডান। এখানে আমি দুইটা লিখেছি, দেখেন সবাই একটু ভালোভাবে খেয়াল করবেন। আমি করেছিলাম, এটা কি হবে? পাস্ট ইনডেফিনিট, আই ডিড। আমি করেছিলাম, কি হবে? আই ডিড। আবারও বাংলা বাক্য লিখেছি, আমি করেছিলাম, এটা লিখেছি আই হ্যাড ডান। এই দুইটার ভিতরে পার্থক্য কেউ বলতে পারবেন? আমি একটি ক্লাসে টেন্স শেখানোর সময় এই জায়গাটা খুব ভালোভাবে দেখিয়েছিলাম। আমি করেছিলাম, আই ডিড, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিটের একটা রুল। আমি করেছিলাম অর্থাৎ সাবজেক্ট প্লাস ভি টু ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু ফর্ম, আই ডিড। আর যখন বলবো আমি করেছিলাম, আই হ্যাড ডান, কি হবে? আই হ্যাড ডান। আমি করেছিলাম, এখানে হ্যাড ব্যবহার করলে এই ডিড থাকবে না, তখন ভার্বের ভি থ্রি ফর্ম হয়ে যাবে। অর্থাৎ ডু থেকে এসেছে, ডু, ডিড, ডান। কি আসলো বলেন তো? ডু, ডিড, ডান। অর্থাৎ আমি করেছিলাম, আই ডিড। আর আমি করেছিলাম যখন পাস্ট পারফেক্ট টেন্সে বলবেন, তখন বলতে হবে আই হ্যাড ডান। কি বলতে হবে? আই হ্যাড ডান। আমি করিতেছিলাম, আই ওয়াজ ডুইং। আমি করব, আই উইল ডু। আমি করতে থাকবো, আই উইল বি ডুইং। আমি করতে থাকবো, কি হবে? আই উইল বি ডুইং। আমি করতেও পারি, আই মে ডু। আমি করতেও পারতাম, আই মাইট ডু। আমি করতে পারি, আই ক্যান ডু। আমি করতে পারতাম, আই কুড ডু। একটু ভালোভাবে খেয়াল করবেন বিষয়টা। তারপর কি আছে দেখেন, আমার করা উচিত, আই শুড ডু। আমার করা প্রয়োজন, আই নিড ডু। আমি অবশ্যই করব, আই মাস্ট ডু। আমি করতাম, আই উড ডু। আমি করতাম, আই ইউজ টু ডু। অর্থাৎ অতীতকালে যখন নিয়মিত অভ্যাস, নিয়মিত ব্যবহার বোঝায়, তখন ইউজ টু হয়। আমি ইউজ টু ভার্বের উপরে আপনাদের সম্ভবত বিগত 2 দিন আগে একটা ক্লাস নিয়েছিলাম। আমাকে করতে হবে, আই হ্যাভ টু ডু। আমাকে করতে হয়, আই অ্যাম টু ডু। আমাকে করতে হয়েছিল, আই হ্যাড টু ডু। আমাকে করতে হয়েছিল, আই হ্যাড টু ডু। কি হবে? আই হ্যাড টু ডু। অর্থাৎ দেখেন এই এক ডু ভার্ব ব্যবহার করে আমরা কত কিছু করতে পারি। ডু ভার্ব, শুধুমাত্র একটি ডু ভার্ব ব্যবহার করে আমরা কত কিছু করতে পারলাম। তো এইভাবে প্রত্যেকটা বিষয়, একটা ভার্বকে আমরা অনেকভাবে কিন্তু চেঞ্জ করতে পারি। শুধুমাত্র একটি ভার্বকে আমরা অনেকভাবে চেঞ্জ করতে পারি। এখানেও কিন্তু তাই দেখিয়েছি যে জাকিরকে ইংরেজি শিখতে হয়েছিল, জাকিরকে ইংরেজি শিখতে হয়নি। জাকিরকে কি ইংরেজি শিখতে হয়েছিল? এখানে আমার ভার্ব কি? শেখা, লার্ন। এইটাকে আমি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে কিন্তু ব্যবহার করছি। এই যে ভার্বের বিভিন্ন রূপান্তর, ভার্বের যে বিভিন্ন ব্যবহার, এটাই মূলত টেন্স, এটাই মূলত ইংরেজি শেখার একটা নিনজা টেকনিক। আমার কথাটা কি সবাই বুঝতে পারছেন? আমি এই পর্যন্ত যা বুঝালাম আজকের ক্লাসে, জি স্যার। একটা ভার্বকে আমরা কত রকম ভাবে কনভার্ট করতে পারি, এই জায়গাটা সবাই একটু ভালোভাবে ব্যবহার করা যায়। ধন্যবাদ। দেখেন প্রশ্ন করবেন, আমি যদি কখনো প্রশ্নের উত্তর দিতে দেরি হয় আমাকে হোয়াটসঅ্যাপে একটু লিখে দিবেন ক্লাসের বাইরে গিয়ে। সুন্দর প্রশ্ন করেছেন, যে প্রশ্ন করেছে তাকে ধন্যবাদ। ইউজ টু এবং উড কোথায় ব্যবহার করব? দেখেন, উডটা ব্যবহার করবেন ভদ্রতার খাতিরে, বিশেষ করে অতীত কালের ব্যবহারে, অথবা অতীত নাও হলে হবে। যেমন আপনি কি 1 কাপ চা খাবেন? উড ইউ প্লিজ হ্যাভ এ কাপ অফ টি। অথবা উড ইউ প্লিজ, অথবা উড ইউ টেক এ কাপ অফ টি। আপনি কি 1 কাপ চা খাবেন? বা উড ইউ প্লিজ টেল মি ইউর নেম। ভদ্রতার যখন, ভদ্রতার খাতিরে যখন প্রশ্ন করা হয়, তখন উড ব্যবহার করা হয়, উড। অথবা অতীতকাল, অতীত শব্দের অর্থ যেমন আমি কাজটি করেছিলাম বা করতাম, আই উড ডু দা ওয়ার্ক। কিন্তু উইল এর পাস্ট টেন্স এখানে উড দিতে পারবেন। কিন্তু যখন আপনি ইউজ টু দিবেন, তখন বাক্যটা এমন হয়ে যাবে, অতীতকালের নিয়মিত অভ্যাস বোঝাবে। অতীতকালের নিয়মিত অভ্যাস, আমি প্রতিদিন একটি ডিম খাইতাম, এখন কিন্তু আর খাই না। আই ইউজড টু ইট অ্যান এগ এভরিডে। আই ইউজড টু ইট অ্যান এগ এভরিডে। তারপর কি আছে দেখেন, আমি প্রতিদিন একটি ডিম খাইতাম, আমি প্রতিদিন নদীর তীরে হাঁটতাম। অর্থাৎ আপনার অতীতকালে যখন নিয়মিত কোনো অভ্যাস থাকবে, তখন আপনি ইউজ টু এর ব্যবহার করবেন। অর্থাৎ কেবল আপনি, আপনাদের একটি ব্যবহার দেখিয়েছি যে আমি কাজটি করেছিলাম, আই, আমি করেছিলাম, আই ডিড। আবার বলেছি আমি করেছিলাম, বাংলাটা একই কিন্তু ইংরেজি একটু আলাদা হয়ে গেল, আই হ্যাড ডান। আই হ্যাড ডান। দেখেন এই জায়গাটা আমি একটু আপনাদেরকে লিখে দেই, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন এখানে লিখলাম যে আই, আই ডিড, ডি আই ডি, আই ডিড। দেখেন আবার পরে একটি বাক্যে লিখলাম, আই
HAD, আই হ্যাড ডান, DONE। এই জায়গাটা সবাই একটু ভালোভাবে লক্ষ্য করেন। এই সিম্পল জিনিসগুলো কিন্তু আমরা প্রায় ভুল করে থাকি। এখানে আমি কি লিখেছি, আমি দুইটা বিষয় একটু ক্লিয়ার করি। এখানে লিখেছি আই ডিড। আই ডিড শব্দের অর্থ কি? দেখেন, জাস্ট ওয়েট এ মিনিট। দেখেন, এখানে লিখেছি আই ডিড, এটার বাংলা অর্থ কি? আমি করেছিলাম। ডু এর পাস্ট টেন্স ডিড। কিন্তু আবার আমি লিখলাম আই হ্যাড ডান, এইটার বাংলা অর্থও কিন্তু আমি করেছিলাম। আই ডিড মানে আমি করেছিলাম, আর আই হ্যাড ডান এইটার অর্থও হচ্ছে আমি করেছিলাম। কিন্তু আই হ্যাড ডান এইটা পাস্ট পারফেক্টের নিয়ম অনুসারে আমি বাক্যটা গঠন করেছি, আর আই ডিড এইটা আমি পাস্ট ইনডেফিনিটের নিয়ম অনুসারে গঠন করেছি। কিসের নিয়ম অনুসারে? পাস্ট ইনডেফিনিটের নিয়ম অনুসারে। তো দেখেন, এই জায়গাগুলো আমাদেরকে খুব ভালোভাবে একটু যদি আমরা ধরতে পারি যে হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু এর ব্যবহার, কখন আমরা হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করব? যারা ক্লাসের শেষের দিকে জয়েন করেছেন বা মাঝের দিকে বা একটু দেরিতে জয়েন করেছেন তাদের জন্য আমি একটু ফিডব্যাকটা দিয়ে দেই। এখানে আজকে আমরা হ্যাভ টু এবং হ্যাজ টু এবং হ্যাড টু এর ব্যবহার করেছি। বলা হচ্ছে প্রেজেন্ট টেন্সে হ্যাভ টু এবং হ্যাজ টু বসে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয় তাহলে হ্যাজ বসে, বাকি সব জায়গায় কিন্তু হ্যাভ বসবে। হ্যাভ টু, হ্যাজ টু এর অর্থ হচ্ছে সাবজেক্টকে বাধ্যতামূলক ভাবে কোনো কিছু করতে হয়। যেমন দেখেন, আই হ্যাভ টু গো দেয়ার, আমার সেখানে যেতে হবে, আমার কাজটি করতে হবে। আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক, তাদেরকে বই পড়তে হবে। দে হ্যাভ টু রিড আ বুক, মিতাকে আজ রাতে এখানে আসতে হবে। মিতা হ্যাজ টু কাম হেয়ার অ্যাট নাইট বা টু নাইট, জাকিরকে মাছ ধরতে হবে। জাকির হ্যাজ টু ক্যাচ ফিশ, রতনকে লন্ডনে যেতে হবে। রতন হ্যাজ টু গো টু লন্ডন। কি বললাম? এখানে প্রথমে সাবজেক্ট বসাতে হবে। যারা একটু পরে জয়েন করেছেন প্লিজ মনোযোগিতার সঙ্গে দেখেন। এখানে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর আমার নিয়ম অনুসারে হ্যাভ টু বা হ্যাজ টু বসাতে হবে, তারপর ভার্বের ভি অন ফর্ম বসাতে হবে, তারপর অবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে রতন। নিয়ম অনুসারে আমার রুল যেটা রয়েছে হ্যাভ টু বা হ্যাজ টু, তো রতন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এখানে রতনের পরে হ্যাজ টু হবে। তারপর কি হবে? মূল ভার্বের ভি অন ফর্ম হবে, তারপর অবজেক্ট বা এক্সটেনশন। এক্সটেনশন, এটা টু লন্ডন, এটা হচ্ছে এক্সটেনশন। তো এইটা গেল প্রেজেন্ট টেন্সের কিছু বাক্য। এইটাকে যখন আমি নেগেটিভ করব তখন কি হবে? সাবজেক্ট প্লাস, দেখেন যখন এই বাক্যগুলাকে আমি নেগেটিভ করব তখন সাবজেক্ট প্লাস হ্যাভ নট টু অথবা হ্যাজ নট টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট, অথবা এটা আরেকটা নিয়মে আপনি করতে পারবেন, সাবজেক্ট প্লাস ডু নট হ্যাভ টু অথবা ডাজ নট হ্যাভ টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। আবার দেখেন, সাবজেক্ট প্লাস ডাজ ডোন্ট হ্যাভ টু অথবা ডাজেন্ট হ্যাভ টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। আমাকে সেখানে যেতে হবে না, আই হ্যাভ নট টু গো দেয়ার। আই হ্যাভ নট টু গো দেয়ার, আমাকে সেখানে যেতে হবে না। আমাকে কি সেখানে যেতে হবে? আমাকে কি সেখানে যেতে হবে? আমাকে কি সেখানে যেতে হবে না? একটি বাক্যকে আপনি বিভিন্নভাবে রূপান্তর করতে পারবেন। তো দেখেন, আমাকে সেখানে যেতে হবে না, আই হ্যাভ নট টু গো দেয়ার, এই একটি সহজ নিয়ম। আরো একটি নিয়ম রয়েছে, আই ডু নট হ্যাভ টু গো দেয়ার। তো আই ডু নট হ্যাভ টু গো দেয়ার দিয়ে করলেও আপনার বাক্য সঠিক হবে, আবার আই হ্যাভ নট টু গো দেয়ার এটা দিয়ে করলেও সঠিক হবে। আমাকে কাজটি করতে হবে না, আই হ্যাভ নট টু ডু দা ওয়ার্ক। ভালোভাবে খেয়াল করবেন, আমাকে কাজটি করতে হবে না, কি হবে? আই হ্যাভ নট টু ডু দা ওয়ার্ক, আমাকে কাজটি করতে হবে না। আর এইটা আপনি অন্যভাবে বলতে পারেন, আই ডু নট হ্যাভ টু ডু দা ওয়ার্ক। কি বলতে হবে? আই ডু নট হ্যাভ টু ডু দা ওয়ার্ক, অর্থাৎ আই ডোন্ট হ্যাভ টু ডু দা ওয়ার্ক এর অর্থ যা, আই হ্যাভ নট টু ডু দা ওয়ার্ক এর অর্থ তা, অর্থাৎ আমাকে কাজটি করতে হবে না। এরপর আপনি এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারেন, ইন্টারোগেটিভ করতে পারেন। এটা যখন আমরা একটু ইন্টারোগেটিভ করব তখন কি হয় দেখেন, করিমকে কি আজ লন্ডনে যেতে হবে? এখানে প্রথমে অক্সিলারি ভার্ব ডু বা ডাজ আনতে হবে। দেখেন, এই বাক্যটা কিন্তু অ্যাফার্মেটিভে আপনারা সবাই পারেন, এতটুকু কিন্তু সবাই পারেন যে করিমকে আজ লন্ডনে যেতে হবে। দেখেন, আমি যতটুকু কালার করেছি ঠিক ততটুকু একটু বুঝবেন প্লিজ। করিমকে আজ লন্ডনে যেতে হবে, করিম হ্যাভ টু গো টু লন্ডন, করিম হ্যাভ টু গো টু লন্ডন। আর করিমকে কি আজ লন্ডনে যেতে হবে, এই কি শব্দটার জন্য এই অক্সিলারি ভার্ব হিসাবে আমাকে এখানে ডাজ আনতে হয়েছে। ডাস করিম হ্যাভ টু গো টু লন্ডন, করিমকে কি লন্ডনে যেতে হবে? তোমার কি এখন স্কুলে যেতে হবে? ডু ইউ হ্যাভ টু গো টু স্কুল নাও, ডু ইউ হ্যাভ টু গো টু স্কুল নাও, তোমাকে কি স্কুলে যেতে হবে? অর্থাৎ এই বাক্যগুলাকে ইন্টারোগেটিভ করতে গেলে একেবারে শুরুতে দেখেন এই ডু অথবা ডাস বসিয়ে দিলেই বাক্যটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। বাক্যটা কি হয়ে যাবে? ইন্টারোগেটিভ হয়ে যাবে, অর্থাৎ প্রশ্নবোধক হয়ে যাবে। এবার নেগেটিভ ইন্টারোগেটিভ কিভাবে করবেন? ওই প্রথমে আপনাকে ডু বা ডাজের পরিবর্তে ডোন্ট অথবা ডাজেন্ট আনতে হবে।
এতটুকু একটু খেয়াল করেন। দেখেন, রুমাকে কি আজ স্কুলে যেতে হবে না? রুমাকে কি আজ স্কুলে যেতে হবে না? ডাজেন্ট রুমা হ্যাভ টু গো টু স্কুল টুডে? ডাজেন্ট রুমা হ্যাভ টু গো টু স্কুল টুডে? অর্থাৎ রুমাকে কি আজ স্কুলে যেতে হবে না? দেখেন, এই প্রত্যেকটা বিষয় যখন আমরা শিখতে পারবো, এই প্রত্যেকটা বিষয়, এই গ্রামারের যে খুঁটিনাটি যে বিষয়গুলা, এইগুলো শেখার পরে আমরা কিন্তু প্রেজেন্টেশন দিতে হবে। এই প্রেজেন্টেশন না দিতে পারলে কিন্তু হবে না। আপনি কথা শিখে গেলেন, গ্রামার শিখে গেলেন, আপনি রুল শিখছেন দিনের পর দিন, মাসের পর মাস, কিন্তু কথা বলতে পারছেন না, এটা হবে না। প্রেজেন্টেশন দিতে হয় কিভাবে, এটা একটু দেখেন। প্রেজেন্টেশন ক্লাস অন, হাউ ক্যান উই স্টার্ট, হাউ ক্যান উই স্টার্ট আ গুড প্রেজেন্টেশন বিফোর অডিয়েন্স। আপনি মনে করেন একটি জব করেন, আপনাকে ডাকা হলো যে আজ আমাদের এক স্যারের বিদায় অনুষ্ঠান, এখানে আপনি কিছু বলেন। অথবা এখানে আপনি নিজের সম্পর্কে না বলে স্যারের সম্পর্কে অর্থাৎ প্রশংসা একটু করবেন, যে স্যার আমাদের এখানে চাকরি জীবনটা কেমন কাটালো, কি করলো, এটা ইংলিশে বলতে হবে। তো এটা কি আমাদের দ্বারা বলা সম্ভব? অবশ্যই সম্ভব। কিভাবে দেখেন, এই প্রেজেন্টেশনটা কিভাবে দিতে হয় আজকে একটু শিখে যান। স্টার্টিং সিস্টেম অন, এটা একটি ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, আজকে আবারও একটু দেখাচ্ছি। স্টার্টিং সিস্টেম অন, কিভাবে আমরা প্রেজেন্টেশন দিতে পারি সেই সিস্টেম ওয়ান একটু দেখেন। গুড আফটারনুন এভরিওয়ান, শুভ বিকাল প্রত্যেককে। হাউ আর ইউ, আপনারা কেমন আছেন সবাই। দিস ইজ নেম, এখানে বলবেন কারো নাম বসাতে হবে। দিস ইজ রনি, দিস ইজ শিহাব, দিস ইজ রিতা, দিস ইজ ফারিহা, এখানে নাম বসাতে হবে। তারপর কি বলবেন? ফার্স্ট, আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর স্যার ব্রাদার, এখানে তার নামটা দিবেন। আই উড লাইক টু থ্যাঙ্কস, আমি ধন্যবাদ দিতে চাই, মাই অনারেবল মডারেটর স্যার ব্রাদার, এখানে তার নাম দিবেন। ফর গিভিং মি a chance to say a few words about the selected topic in front of you, আমি আমার মডারেটরকে, আমার স্যারকে ধন্যবাদ জানাতে চাই যে উনি আপনাদের সামনে আমাকে কিছু বলার সুযোগ করে দিয়েছেন। ফর গিভিং মি such a chance to say a few words about the selected topic in front of you. Today's topic is, এখানে টপিকের নাম বলবেন। কি টপিকের নাম বলতে পারেন? ট্রাফিক জ্যাম, টপিকের নাম বলতে পারেন আপনি হাউ টু লার্ন ইংলিশ, টপিকের নাম বলতে পারেন দা করোনা ভাইরাস, টপিকসের নাম বলতে পারেন দা মেট্রো রেল। বিভিন্নভাবে এখানে যে টপিক দেওয়া থাকবে সেই টপিকের নাম বলতে হবে। টুডেস টপিক ইজ, সিলেক্টেড টপিকের নাম বলতে হবে। এবার বলবেন ডিয়ার অডিয়েন্স, কি বলবেন? ডিয়ার অডিয়েন্স, এইখান থেকে আপনি শুরু করবেন। এট ফার্স্ট টেক মাই স্যালুটেশন, আই হোপ অল অফ ইউ আর ফিট অ্যান্ড ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি গড, অলমাইটি আল্লাহ। নাও আই এম গোয়িং টু গিভ আ প্রেজেন্টেশন ইন ফ্রন্ট অফ ইউ। হ্যাঁ, এইভাবে কথা বলা আপনাকে শিখতে হবে। এই কথা বলতে আপনি যতদিন না পারবেন, মুখ না খুললে, অনেকেই এখানে আমার কাছে বলে থাকে যে স্যার আমি কথা বলতে চাই কিন্তু আমি কথা বলতে পারি না, আমার জড়তা কাজ করে, আমি কিভাবে কথা বলবো। দেখেন, আপনারা যারা এই ল্যাঙ্গুয়েজটা শিখে বিদেশ যেতে চাচ্ছেন, এই ল্যাঙ্গুয়েজটা শিখে আইএলটিএস দিতে চাচ্ছেন, কিন্তু বেসিকে খুবই দুর্বল, মনে করছেন যে বেসিকের জায়গাটা তো আমি এখনো কমপ্লিট করতে পারলাম না, আমি শুধুমাত্র তাদের উদ্দেশ্যে বলবো, এই বেসিকের জায়গাটা যারা দুর্বল রয়েছেন, আমার প্রত্যেক মাসে একটি পার্সোনাল ব্যাচ থাকে। এই ব্যাচটি মাত্র 5 থেকে 6 জন বা 7 জন, 5 জনই বেশি নেয়। তো 10 তারিখের পরে বা 11 তারিখের পরে কিন্তু আমি আর কাউকে নেই না। গত মাসেও কিন্তু একই বিজ্ঞাপন দিয়েছিলাম, এই মাসেও কিন্তু আমি বিজ্ঞাপনটা দিয়ে যাচ্ছি সেই 1-2 তারিখ থেকে। এখানে দেখেন আমার নাম্বারটা দিয়েছি 092069417 যারা এই মুহূর্তে মনে করছেন যে স্যার বেসিকে আমি দুর্বল, আমি টেন্স পারি না, একটা বাক্য বললে এই বাক্যটা কোন টেন্সে এটা আমি সঠিকভাবে খুঁজে বের করতে পারি না, সে স্কুলে যেতে থাকবে, আমি ভাত খাবো, সে আসার আগে আমি আমি ভাত খাইয়া থাকবো, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, এই যে বিভিন্ন রকমের কথা বলার সঙ্গে সঙ্গে আমার মাথায় আসে না যে স্যার এই বাক্যটা কোন টেন্স, কিভাবে সহজে টেন্স খুঁজে বের করতে হয়, কিভাবে ইংরেজি ভাষাটা সহজে মডাল ভার্ব, সেমি মডাল ভার্ব, পার্টস অফ স্পিচ, একেবারে বেসিক জিনিসগুলো যারা খুবই দুর্বল, তারা আমার পার্সোনাল ব্যাচে একটু ভর্তি হতে পারেন। আর যদি মনে করেন যে এই ব্যাচে ক্লাস করলে আপনার হবে, আপনি ব্যাচেও ক্লাস করবেন। এখানেও কিন্তু আমি খুব পরিশ্রম করে পড়াই, এখানে আমি আমার সর্বোচ্চ ঢেলে দেই। এখন এর পরেও যদি মনে করেন, দেখেন এই বড় ব্যাচে কিন্তু আসলে ওইভাবে মিউট করে বা আনমিউট করে সবাইকে পড়ানো যায় না, কারণ এখানে সবাই কথা বলে ওঠে। তারপরও আমি সিস্টেম করে এটা কিন্তু চেষ্টা করি। এখন প্রথম কথা হচ্ছে যারা বেসিক বোঝেন না, এবং দ্বিতীয় কথা যারা অনেকদিন ধরে ইংরেজি শিখতেছেন কিন্তু কোনো উন্নতি পাচ্ছেন না, তারা হয়তো আমাকে একটু হোয়াটসঅ্যাপে এই নাম্বারে একটু নক দিতে পারেন। দেখেন, দ্বিতীয় নাম্বারের যে প্রেজেন্টেশন আমরা আমরা দিব, স্টার্টিং প্রেজেন্টেশন টু, কিভাবে আমরা প্রেজেন্টেশন টু তে চলে আসবো। ডিয়ার স্যার,
আই এম গিভিং ইউ থ্যাঙ্কস ফর গিভিং মি আ চান্স। দেখেন আমরা এই বাক্যগুলাও কিন্তু দ্বিতীয় সিস্টেমে, দ্বিতীয় নিয়মে বলতে পারি। কিভাবে বলতে পারি একটু খেয়াল করবেন সবাই প্লিজ। ডিয়ার স্যার, আই এম গিভিং ইউ থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি। গুড ইভিনিং, হোপ ইউ আর কোয়াইট ওয়েল ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। আশা করি আপনি শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ আছেন। আই অ্যাম ড্যাশ, এখানে নাম বলবেন। আই অ্যাম রিতা, আই অ্যাম রনি, আই অ্যাম শিহাব, আই অ্যাম রকিবুল, আপনার যার নাম যা সেটা বলবেন। আই ফিল গ্ল্যাড টু বি উইথ ইউ, আপনার সঙ্গে থাকতে পেরে আমি খুব আনন্দিত। নাও আই অ্যাম গোয়িং টু স্টার্ট ডিসকাশন অন টুডেস টপিক। আজ টপিকের উপরে আমি একটু আলোচনা করতে যাচ্ছি। দেখেন এইটা কোন টেন্স? আই অ্যাম গোয়িং টু স্টার্ট ডিসকাশন। বলেন তো এই টেন্সটা খুঁজে বের করতে, প্রত্যেকটা বাক্যে কিন্তু টেন্স আছে, টেন্স ছাড়া কোনো বাক্য হয় না। আই অ্যাম গোয়িং টু স্টার্ট ডিসকাশন, দেখেন আই অ্যাম গোয়িং টু, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য। কিভাবে বুঝবেন? সাবজেক্টের পরে অ্যাম ইজার আছে, তারপরে মূল ভার্বের পর আইএনজি আছে। যেমন আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম প্লেইং ক্রিকেট, আই অ্যাম প্লেইং ফুটবল, হি ইজ ক্যাচিং ফিশ, দে আর ওয়াচিং আ মুভি। এই বাক্যগুলা কিন্তু সব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য। আমি আগামী ক্লাসে আপনাদের টেন্সের ক্লাসটা নিব, কারণ এই টেন্সে আমরা অনেকেই দুর্বল আছি এই জায়গায়। স্টার্টিং সিস্টেম 3 দেখেন, স্টার্টিং সিস্টেম 3, ইন দা ভেরি ইভিনিং my heartiest thanks to the honorable moderator for giving me a chance to say something in front of you। এখানে আমি এই শীটটা আপনাদের আজকে দিয়ে দিব। এখানে যে কথাগুলো লেখা আছে না, এই কথাগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন। এই কথাগুলো মুখস্থ করলে কি হবে জানেন? এই কথাগুলো মুখস্থ করলে আপনারা প্রত্যেকে কোনো না কোনো জায়গায়, কোনো অনুষ্ঠান হোক, কোনো বার্থডে পার্টি হোক, কোনো সেলিব্রেশন হোক, অথবা যে কোনো জায়গায় আপনাকে যদি ডাকা হয় যে আপনি ইংলিশে একটা প্রেজেন্টেশন দেন, আপনার এগুলো মুখস্থ থাকলে আপনি পারবেন। In the very beginning, my heartiest thanks to the honorable moderator for giving me a chance to say something in front of you. Hi everyone, good morning. My name is Dash. Almost all of the speakers has already described about the selected topic. আমার পূর্ববর্তী বক্তারা প্রায় সবাই এই বিষয়ের উপরে বলে গিয়েছে। দেখেন এখানে স্পিকার হ্যাজ অলরেডি ডিসক্রাইবড অ্যাবাউট দ্য সিলেক্টেড টপিক। নাও আই অলসো ওয়ান্ট টু অ্যাড সাম নিউ আইডিয়াস অন দিস টপিক। মাই ফ্রেন্ডস, এখানে শুরু করবেন মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার প্রিয় বন্ধুগণ। এখান থেকে এইভাবে শুরু করবেন। এইবার দেখেন আপনি কথা বললেন, বডি অফ দ্য লেটার আপনার হয়ে গেল, কিন্তু আপনি ফিনিশিং কিভাবে নামাবেন সেই সম্পর্কে কিছু একটু বলুন। আপনি কিভাবে ফিনিশিং করবেন? দ্যাটস অল ফ্রম মাই সাইড ফর দ্য টাইম বিং। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পিচ উইথ প্যাশেন্স। হোপ দ্য conversation will help us for our future life. We will meet with another same interesting topic again. Stay well. Till then, Allah Hafiz. Till then, Allah Hafiz. ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ফিনিশিং টু একেবারে ছোট্ট করে আপনি এতটুকুও বলতে পারবেন। দ্যাটস অল অ্যাবাউট মি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। স্টে ওয়েল, সি ইউ নেক্সট। কত সুন্দর কথা দেখেন। দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। স্টে ওয়েল, সি ইউ নেক্সট। এইভাবে যদি আপনারা প্রেজেন্টেশন দিতে পারেন, তাহলে আপনারা কিন্তু যে কোনো জায়গায়, যে কোনো অনুষ্ঠানে, যে কোনো জায়গায় কনফারেন্সে আপনারা কথা বলতে পারবেন। আর এখানে কথা বলার জন্য এই যে ট্রান্সলেশন গুলো আপনাদেরকে দিয়েছিলাম, এই শীট আপনাদেরকে আমি দিয়ে রেখেছি অনেকদিন আগে, এখান থেকে কি আপনারা কেউ কথা বলতে পারবেন? দেখেন শামীম অঙ্কটি করেছে, তুমি মিথ্যা বলেছ, তাহারা বাড়ি ফিরেছে, আমরা তাকে সাহায্য করেছি, মা খাবার রান্না করেছে। এখান থেকে আপনারা, আমি একটু আনমিউট করছি, আপনারা সবাই আনমিউট করবেন না। আমি যার এখানে রেইজ হ্যান্ড প্রেস করেছেন যারা, জাস্ট তাদের নাম ধরে একটু ডাকবো, একজন একজন করে কথা বলবেন, যারা এই বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন। সবাই কিন্তু একবারে কথা বলবেন না, সবাই মিউট করে রাখেন। আমি যাকে বলবো সেই শুধুমাত্র একটু আনমিউট করবেন। ইমদাদুল হক, পারবেন বলতে? ইয়েস স্যার। হ্যাঁ, আপনি শুরু করেন, এই বাক্যগুলো বলেন। 21 নাম্বার থেকে, শামীম অঙ্কটি করেছে, এটা কি হবে? শামিম হ্যাভ ডান দা সাম। হ্যাঁ, প্রথমে আপনি বিসমিল্লাহ ভুল করেছেন, এখানে কি হবে? শামীম তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, শামীমের পরে হ্যাভ হবে না, শামীম হ্যাজ হবে। সবাই দেখেন উনি প্রেজেন্টেশন দিচ্ছে, ওনার ভুল হলে এই ভুলটা আপনারা সংশোধন করে নিবেন। একজনের ভুল অন্যজনের ফুল, এটা মনে করতে হবে। বাংলা একটি প্রবাদ আছে, দেখেন শামীম হ্যাজ ডান দা সাম, শামীম অঙ্কটি করেছে। তুমি মিথ্যা বলেছো, এটা কি হবে বলেন? তুমি মিথ্যা বলেছো। ইউ হ্যাভ লাইড।
ইউ হ্যাভ লাইড, এটা কি হলো? ইউ হ্যাভ লাইড, You have tell- ইউ হ্যাভ টেল এ লাই, এটাও আপনি ভুল বলেছেন। এখানে হ্যাভ এর পরে কি told হবে, told. টোল্ড হবে। দেখেন আমি এই যে সবাই কিন্তু কথা বলবেন না, একজন একজন করে একটু কথা বলেন প্লিজ। ক্লাসটা যদি সবাই কথা বলে ওঠেন আমি আবার মিউট করব। এক দুইজন করে করবেন, এখানে যেন কোনো জ্যাম না বাঁধে। এইভাবে তাহলে ক্লাসটা গোছানো পদ্ধতিতে সবাই ভালো এনজয় করতে পারবে। দেখেন কি বললাম, তুমি মিথ্যা বলেছো। ইউ হ্যাভ, তো আপনি বলেছেন ইউ হ্যাভ লাইড, এটা হয় না। একজন বলেছে ইউ হ্যাভ কি ইউ হ্যাভ লাই নাকি, এখানে বলতে হবে ইউ হ্যাভ টোল্ড এ লাই। এখানে এ লাই দিতে হবে, কেননা একটা আর্টিকেল বসাতে হবে। অথবা ইউ হ্যাভ টোল্ড লাই, তুমি মিথ্যা বলেছো। তাহারা বাড়ি ফিরেছে, এটা কি হবে বলেন? They have rejected by home. হ্যাঁ, এখানে কাম ব্যাক দিতে হবে। তো কাম ব্যাক কেন দিব দেখেন, এই বাক্যটা কোন টেন্স, প্লিজ কথা বলেন না, সবাই শোনেন। তাহারা বাড়ি ফিরেছে, দে হ্যাভ কাম ব্যাক হোম। এই কামটা কিসের কাম? কাম কেম কাম, এটা কিন্তু ভি3। কেন ভি3 হবে? বাক্যটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ দে হ্যাভ, এখানে রিটার্ন দিলে বেশি ভালো হয়, রিটার্ন মানে ফিরে আসা। দে হ্যাভ রিটার্নড হোম, রিটার্নের সঙ্গে ইডি যোগ করতে হবে। দে হ্যাভ রিটার্নড হোম। আপনি তিনটা বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে একটু সুযোগ দিতে হবে। দেখেন কথা বললে কিন্তু ভুল ভ্রান্তি গুলো বেরিয়ে আসে, যে আমাদের কোথায় কার কি ভুল হচ্ছে। অনেকেই এখানে রোজা রেখে অনেক কষ্ট হয়ে গিয়েছে, যারা ক্লাসে আছেন তাদেরকে এখনো আবার ধন্যবাদ জানাচ্ছি। এবং এই ক্লাসটা করতে থাকেন। দেখেন ইনি কিন্তু প্র্যাকটিক্যালি কি কি শিখেছে আর কি শিখতে পারেনি, কোথায় ভুল থেকে গেছে, এই জায়গাটা কিন্তু আমরা ধরে নিতে পারবো। এই টেন্স কেন শিখাচ্ছে, এই হঠাৎ করে কেন টেন্সের এই শীট সামনে নিয়ে আসলাম, এখানে অনেকেই দেখবেন খুব ভালোভাবে পারবে, অনেকে পারবে না। শিহাব সৌরভ আমাদের একজন পুরাতন স্টুডেন্ট, আপনি বলেন এটা কি হবে? আমরা তাকে সাহায্য করেছি। শিহাব সৌরভ বলেন। Sir, হ্যাঁ বলেন। we have we have helped him. ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি একেবারে কারেক্ট বলেছেন। মা খাবার রান্না করেছেন বা করিয়াছে, এটা বলেন কি হবে? Cook food. মাদার কুক Sorry, না? mother has cooked food. হ্যাঁ, মাদার হ্যাজ কুকড ফুড। তারপর দেখেন রনি স্কুলে যায় নাই, এটা কোন টেন্স এবং কিভাবে করতে হবে বলেন? রনি স্কুলে যায় নাই, সবাই মন দিয়ে শুনবেন প্লিজ। Have হ্যাঁ, অনেক রকম সাউন্ড আসছে, অনেকেই আনমিউট করে ফেলেছেন। হ্যাঁ দেখেন, did not হবে। তারপর আর কেউ কিছু বলেন। Does হবে, does not. Ronnie did not go to school. ডিডেন্ট হবে স্যার। Ronnie did not go to school. ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। অনেকের মতামত নিলাম, আসলে আমি মাঝে মাঝে আনমিউট করব, তা না হলে এখানে আপনারা কতটুকু পারছেন এটা বোঝা যায় না, আপনাদের কথা না শুনলে বুঝতে পারবো না। ঠিক আছে, তো দেখেন এখানে যে ডিড নট বলেছেন সে সঠিক বলেছেন। এখানে একজন বলেছেন রনি ডাজ নট গো টু স্কুল, এটা আমি একটু এখানে লিখে ফেলি। দেখেন কি লিখলাম, রনি RONI, রনি DOES, রনি ডাজ নট গো টু স্কুল, SCHOOL, এই বাক্যটা লিখলাম। রনি ডাজ নট গো টু স্কুল। আবার আমি একটি বাক্য লিখলাম, কি লিখলাম? রনি RONI, রনি DID, ডিড নট গো, রনি ডিড নট গো টু স্কুল, SCHOOL। দেখেন রনি ডিড নট গো টু স্কুল, এখানে আমার বাক্যটা কি আছে? রনি ডাজ নট গো টু স্কুল, এইটার বাংলা অর্থ কি দাঁড়ায় জানেন? রনি স্কুলে যায় না, বর্তমান কালে যায় না। কিন্তু রনি স্কুলে যায়নি, রনি স্কুলে যায়নি, এইটা যদি আমি অ্যাফার্মেটিভে করি নেগেটিভ বাদ দিয়ে, এর বাংলা অর্থ কেমন আসে বলেন তো? রনি স্কুলে গিয়েছিল, রনি স্কুলে গিয়েছিল। কিন্তু এইটা কি আমরা নেগেটিভে এইভাবে বলতে পারি? কখনো বলা যায় যে রনি স্কুলে গিয়েছিল না? রনি স্কুলে গিয়েছিল না, এই ধরনের কোনো বাংলা বাক্য খুঁজে পাবেন না। এইটাকে ঘুরিয়ে সুন্দরভাবে বলতে হবে রনি স্কুলে যায় নাই বা রনি স্কুলে যায়নি, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্সের একটি নেগেটিভ বাক্য। রনি স্কুলে গিয়েছিল এর ইংরেজি কি হবে? রনি ওয়েন্ট টু স্কুল, রনি ওয়েন্ট টু স্কুল। আর যখন বলবো রনি স্কুলে যায়নি, তখন হবে রনি ডিড নট গো টু স্কুল। কি হবে বলেন তো? রনি ডিড নট গো টু স্কুল, রনি স্কুলে যায়নি। তুমি ভাত খেয়েছিলে। দেখেন আমি আবারও একটু আনমিউট করছি, আপনারা সবাই আনমিউট করবেন না প্লিজ, তাহলে ক্লাসটা কিন্তু অনেকটা মানে ট্রাফিক জ্যামের মতো, খুব মানে এলোমেলো অবস্থা হয়ে যাবে।
এখানে দেখতে পাচ্ছি দিলারা বেগম, আপনি বলতে পারবেন? এই যে আমি যদি সামনে এটা দেই, Yes, sir. হ্যাঁ বলেন তো, এই যে তুমি ভাত খেয়েছিলে, 2 নম্বর থেকে বলেন, তুমি ভাত খেয়েছিলে, You তারপরে গুলো you বলেন, তারপরে বলেন তাহারা ফুটবল খেলেছিল। they played football. Lavoni sang a song. Father gave me good advice. He broke the glass. তারপর I drank uh, I drank milk. ড্রাঙ্ক বলা যাবে না, ড্রেঙ্ক বলতে হবে, ড্রেঙ্ক, DRANK, আরেকটা আছে DRUNK। তারপরে বলেন বিড়ালটি ইঁদুর মেরেছিল। The cat killed a mouse. মাউস, মাইস বা র্যাট। তারপর নানি একটি গল্প বলেছিলেন। Grandmother told a story. ভেরি গুড, আপনি অনেক ভালো পেরেছেন এবং সবগুলো সঠিক বলতে পেরেছেন। আপনার টেন্স সম্পর্কে পুরোপুরি ধারণা চলে এসেছে। এরপর কে বলতে পারবেন? অন্তর্মণ্ডল, আপনি বলতে পারবেন? এই পরের বাক্যগুলো দেখেন, মা পিঠা তৈরি করেছিল, সে একটি চিঠি লিখেছিল। পারবেন না, যারা পারবেন তারা জাস্ট কথা বলবেন। হাবিবা সুলতানা, পারবেন? প্রদীপ সরকার, পারবেন? জি স্যার। হাবিবা হ্যাঁ স্যার, সুলতানা, হ্যাঁ হ্যাঁ স্যার। হাবিবা সুলতানা একটু বলেন প্লিজ, তারপর প্রদীপ আপনি বলবেন। মা পিঠা তৈরি করেছিল। Mother made cake. মেড এ কেক দিতে হবে, এখানে একটা আর্টিকেল দিতে হবে এ। তারপর সে একটি চিঠি লিখেছিল। He wrote a letter. হুম, নৌকাটি নদীতে ডুবেছিল। The boat drank. ড্রাঙ্ক হবে না, দেখেন Drank. এই এই জায়গাটা আমি 10 সেকেন্ড একটু কথা বলি। এই যে ডুবে যাওয়া, আপনি এই ডুবে যাওয়া ইংরেজি শব্দটা জানেন না বিধায় আপনি বাক্যটা করতে পারতেছেন না। এই জন্য আমি বলি, এই ডুবে যাওয়া কি একটা ভার্ব না? এই প্রচুর পরিমাণে আপনাদেরকে ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে। আমি 200টি ভার্ব ফর্মের একটা শীট মনে হয় গত ক্লাসে আপনাদেরকে দিয়েছিলাম। দিয়েছিলাম কি, কারো কি মনে আছে? এটা যদি না দিয়ে থাকে আজকে আবারও দিব। এই দেখেন, এখানে ডুবে যাওয়া শব্দের অর্থ হচ্ছে, ইংরেজিটা হবে স্যাঙ্ক, SANK, স্যাঙ্ক শব্দের অর্থ ডুবে যাওয়া। স্যাঙ্ক, সাঙ্ক, সাঙ্ক, এর 3টা ফর্ম কিন্তু একটু আলাদা। স্যাঙ্ক, সাঙ্ক, সাঙ্ক। নদীতে নৌকাটি ডুবে গিয়েছিল, তাহলে কি দা বোট সাঙ্ক ইন দা রিভার। দেখেন, আপনি নদী ইংরেজি জানেন, নৌকা ইংরেজি জানেন, কিন্তু ডুবে গিয়েছিল এই ইংরেজিটা জানেন না। এই জন্য আপনাদেরকে আমি বারবার একটি কথা বলি, প্রচুর পরিমাণে ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে। যে যত বেশি ভার্ব ফর্ম মুখস্থ করতে পারবেন, তার কিন্তু ইংরেজি বলাটা তত সহজ হবে। আমি ভাত খাই, আই ইট রাইস, কিন্তু আমি ভাত খেয়েছিলাম, এই জায়গাটা আপনাকে বলতে গেলে ইট এর V2 ফর্ম বা এর পাস্ট ফর্ম এট, এইটা আপনাকে জানতে হবে। করিম গতকাল বাজারে গিয়েছিল, এখানে আপনি করিম ইংরেজি জানেন করিম, বাজার ইংরেজি জানেন মার্কেট, যাওয়া ইংরেজি জানেন গো, গতকাল ইংরেজি জানেন ইয়েস্টারডে। কিন্তু আপনি যদি গিয়েছিল, গো মানে তো যাওয়া, গিয়েছিল ইংরেজি কি, এইটি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি পারবেন না। গো থেকে আনতে হবে ওয়েন্ট, গো থেকে আনতে হবে কি, ওয়েন্ট। এই ভার্বের টেন্সের ব্যবহারগুলো খুব সহজে ধরতে হবে। টেন্সের ব্যবহারগুলো যদি ভালোভাবে না জানা যায়, না শেখা যায়, তাহলে কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা বেশি দূর এগোনো যাবে না। তুমি কি তাকে টাকা দিয়েছিলে? দেখেন, এইটা কিন্তু আবার একটা ইন্টারোগেটিভ বাক্য। আগে এখানে আমি আপনাদের একটা খুব সুন্দর সহজ টেকনিক শিখাই দেই, মনে রাখবেন, সারা জীবন কাজে লাগবে। তুমি কি তাকে টাকা দিয়েছিলে? এই বাক্যটা অনেকে লিখতে গিয়ে আমাদের মাথা, আমাদের গা ঘেমে যায়। আমরা ভাবি কি, ওরে বাপরে, এত বড় কঠিন শব্দ কিভাবে লিখবো, কঠিন বাক্য। কিন্তু না, তুমি কি তাকে টাকা দিয়েছিলে, এই বাক্যটাকে আগে ইন্টারোগেটিভে করার দরকার নেই। এই বাক্যটাকে আগে ইন্টারোগেটিভে আপনাকে করার দরকার নেই। এই বাক্যটাকে আপনি আগে কি করবেন, আগে অ্যাফার্মেটিভে সাজাতে হবে। দেখেন, কেউ কথা বলেন না। তুমি কি তাকে টাকা দিয়েছিলে, এই বাক্যটার অ্যাফার্মেটিভ হবে কি, তুমি তাকে টাকা দিয়েছিলে। তুমি তাকে টাকা দিয়েছিলে, এর ইংরেজি কি হবে? ইউ গেভ হিম মানি, ইউ গেভ হিম মানি, তুমি তাকে টাকা দিয়েছিলে। এইবার দেখেন, তুমি তাকে টাকা দিয়েছিলে, ইউ গেভ হিম মানি, এটা কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট। তো পাস্ট ইনডেফিনিটে ইন্টারোগেটিভ করতে গেলে কি আসে বলেন তো? আমি আজকের একটু আগে ক্লাসে দেখিয়েছি, হ্যাভ ভার্ব, হ্যাজ ভার্বের ভিতরে এখানে কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ করতে গেলে ডিড আনতে হবে। কি আনতে হবে? ডিড। অর্থাৎ ডিড ইউ গিভ হিম মানি, তুমি কি তাকে টাকা দিয়েছিলে? অর্থাৎ তুমি তাকে টাকা দিয়েছিলে, এটার ইংরেজি কি হবে? ইউ গেভ হিম মানি। আর তুমি কি তাকে টাকা দিয়েছিলে? ডিড ইউ গিভ হিম মানি?
তুমি কি বইটা কিনেছিলে? দেখেন এই বাক্যটা আগে আমরা একটু অ্যাফার্মেটিভে চিন্তা করি। তুমি বইটি কিনেছিলে, কি করতে হবে? তুমি বইটি কিনেছিলে। ইউ বট দা বুক। এখানে আমি একটু লিখে দিলাম, দেখেন ওয়াই ও ইউ, ইউ বি ও ইউ সি এইচ টি, ইউ বট দা বুক, টি এইচ সি, দা বুক, ইউ বট দা বুক। এটা কি হলো? অ্যাফার্মেটিভ। কিন্তু যখন আমি বলবো তুমি কি বইটি কিনেছিলে, তখন কিন্তু এই জায়গায় আমাকে কি ব্যবহার করতে হবে বলেন তো? এখানে একটা পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব আনতে হবে, ডিআইডি, ডিড, ডিড ইউ। আর যখন ডিড ব্যবহার করব তখন কিন্তু এখানে আর বট দেওয়া যাবে না, এখানে আমাকে বাই ব্যবহার করতে হবে। অর্থাৎ কি হয়ে গেল বাক্যটা? ডিড ইউ বাই দা বুক? একটু ভালো করে খেয়াল করেন, ডিড ইউ বাই দা বুক, তুমি কি বইটি কিনেছিলে, এবং এখানে তখন আর ইয়ে দেওয়া যাবে না, এখানে আমাকে এই জিজ্ঞাসাবাচক চিহ্ন ব্যবহার করতে হবে। অর্থাৎ তুমি কি বইটি কিনেছিলে, ডিড ইউ বাই দা বুক। মনে রাখবেন, ইন্টারোগেটিভ করার আগে ওই বাক্যটাকে আপনাকে অ্যাফার্মেটিভে সাজাতে হবে। অ্যাফার্মেটিভ থেকে আপনি সহজে ইন্টারোগেটিভ করতে পারবেন। যদি প্রেজেন্ট টেন্সের অ্যাফার্মেটিভ হয় সেখানে ডু বা ডাজ ব্যবহার করবেন, যদি পাস্ট টেন্সের অ্যাফার্মেটিভ হয় তাহলে সেখানে ডিড ব্যবহার করবেন। দেখেন এই যে টেন্সের যে টেন্স রিলেটেড ট্রান্সলেশন, এই টেন্স রিলেটেড ট্রান্সলেশন গুলো আপনারা একটু বাসায় করার চেষ্টা করবেন। এই টেন্স রিলেটেড ট্রান্সলেশন গুলো করার পরে আমি আপনাদেরকে এই শীটটি আজকে আবার দিয়ে দিব। সেটা হচ্ছে আমাদের ভার্বের যে কনজুগেশন অফ ভার্ব। এই দেখেন এখানে ব্রিং শব্দের অর্থ কি? আনা। ব্রিং, ব্রট, ব্রট, অর্থাৎ আনা, এনেছিল, এনেছিলাম। ডিগ মানে খনন করা। এইগুলো একটু ভালোভাবে সবাই লক্ষ্য করেন। ডিগ, ডাগ, ডাগ। যদি বলা হয় আমার আব্বু একটি আমার আব্বু একটি পুকুর খনন করেছিল, কি হবে? মাই ফাদার ডাগ এ পন্ড। মাই ফাদার ডাগ এ পন্ড, আমার আব্বু একটি পুকুর খনন করেছিল। তো এই ডিগ মানে খনন করা, কিন্তু খনন করেছিল এই জায়গাটা যদি আপনি না জানেন তাহলে আপনি পারবেন না। অর্থাৎ প্রচুর পরিমাণে আপনাকে কিন্তু ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে। আপনি যত বেশি ভার্ব ফর্ম মুখস্থ করবেন তত বেশি এরকম সুন্দর করে প্রেজেন্টেশন দিতে পারবেন, তত বেশি সুন্দর করে আপনি সাজিয়ে কথা বলতে পারবেন। দেখেন কেবল একটি ভার্ব দিয়ে আমরা অনেকগুলো কথা বলেছি, তাই না? এখানে কি চেঞ্জ করেছি? শুধুমাত্র ভার্ব চেঞ্জ করেছি। যেমন আপনাদেরকে দেখিয়েছি না, আমি করি, আই ডু। আমি করিতেছি, আই অ্যাম ডুইং। আমি করিয়াছি, আই হ্যাভ ডান। আমি করেছিলাম, আই ডিড। আমি করব, আই উইল ডু। আমি করতে থাকবো, আই উইল বি ডুইং। আমি করতেও পারি, আই মে ডু। দেখেন এখানে কিসের পরিবর্তন করা হচ্ছে? সাবজেক্ট সাবজেক্টের জায়গায় আছে, আই কখনো পরিবর্তন হয়নি, শুধু পরিবর্তন হয়েছে ডু ভার্বটা। তো এই ভার্বের পরিবর্তনটা শিখতে হবে। তো যারা এই ভার্বের পরিবর্তনটা বুঝতে পারেনি, টেন্সটা যাদের মাথায় এখনো ভালোভাবে ক্লিয়ার ভাবে না হয়নি, তাদের জন্য আমি বলবো বেসিক সম্পর্কে যদি ভালো ধারণা নিতে হয়, বড় ব্যাচ থেকে যদি আলাদা হয়ে মনে করেন যে আমি অল্প সময়ের ভিতরে, অনেকেই চাচ্ছেন বিদেশ যেতে, অনেকেই চাচ্ছেন বেসিকটা ডেভেলপ করে আইএলটিএস এর দিকে যেতে, তো তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা চাইলে আমার পার্সোনাল ব্যাচে এখানে নাম্বারটা দিয়ে রেখেছি, আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিন। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ টু অল। গুড নাইট টু এভরিওয়ান।